আমাদের মারিয়া পালাই দিব মারিয়া না তুমি দেন আমরা নামাজ পড়িয়া দোয়া করো তখন আমরা অনেক খান্দারাটি করছি তখন আমার আম্মুর অনেক তারপর আর কোনো যোগাযোগ নেই আমার আম্মুর সাথে অনেক চেষ্টা করছি যোগাযোগ করার লাগে আমার আম্মুর সাথে এখন আমি পারি নাই আর কালকে আমরা দ্রাগ বিষয় কাছ থেকে একজন লোক গেছিল গিয়ে আমরা খবর পাইছিলাম পাওয়ার পর আমরা এটা চলে আসছি কালকে রাতে। আপনাদের কোনো প্রশ্ন আছে ওর কাছে, নাহলে আমরা ওর মাকে নিয়ে আসি? আপনাদের কোনো প্রশ্ন আছে ওদের কাছে? জি জি বলেন। 2021 সালে 2019 সালে লাস্টে গিয়ে আমরা সৌদি আরবে 21 এর পর থেকে আদৌ পর্যন্ত আপনি কথা বলতে পারেন নাই বা যোগাযোগ করতে পারেন নাই কেন? কি মনে হচ্ছে আপনার? 2021 এর পর আমার আম্মুর সাথে আমি মাদ্রাসা যাওয়ার পর আমার আম্মুর সাথে যোগাযোগ করতে পারি না। তখন আমরা অনেক চেষ্টা করছি যোগাযোগ করার লাগে, আমরা যোগাযোগ করতে পারি না আমার আম্মুর সাথে। আমরা আজকে নামারা গেছে আমরা কিচ্ছু বলতে পারি না। আমরা সবসময় আমার আম্মুর কথা স্মরণ করি আর নামাজ পড়ে দোয়া করি আমার আম্মুর। আর কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার মাস তো আজকে বেশ কদিন হলো সোশ্যাল মিডিয়াতে সংবাদকর্মীরা বা বিভিন্ন ভাবে আমরা সংবাদ পোস্ট করতেছিলাম, আপনার কোনোভাবে কি সেটা আপনার? জি না, আমার আম্মু অনেক আমরা মোবাইল চালাই না, আর একটা মোবাইল আছে আমরা আমার স্বামী কাজে যায় তখন আমি মোবাইল পাই না, মোবাইল থাকলে আমরা হয়তো নিতে পারি। আর আমার আম্মু ওইরকম ছিল না, আমরা ছবি পাইছি যেরকম ওইরকম ছিল না। আমার আম্মু অনেক সুন্দর ছিল, অনেক শরীর মরিল ছিল। এখন তো আমার আম্মুরে চিনা যাচ্ছে না, আমরা দাদের সাথে দেখলেও চিনছে না আমার আম্মুদের লাগে, আমরা বুঝ পাই না। থ্যাংক ইউ। আচ্ছা আমার কাছে দেন, আমার মনে হয় ওগুলো একটু আপনাদেরকে ডিটেলস। দালালের নাম জানা আছে, এজেন্সির নাম আমি জানি না। তখন আমার আম্মু, আমরা তো অনেক ছোট ছিলাম, আমার আম্মু বলেছে, আমার মনে নাই। ওই চিঠিগুলো আমরা আপনাদের দিতে পারবো, কোন এজেন্সি বা কি আমরা আপনাদেরকে দিব, নর্মালি আমাদের সাধারণ মানুষজন জানে না। দালালের নাম আলাই মাস্টার শুনছিলাম আমার আম্মুর মুখে, আমার আম্মু বলছিলাম, ওনার নাম্বারও আমরা কাছে আছে। আমরা পড়ালেখা থানায় মামলা করতে গেছিলাম, মামলা ওই দালাল উপরে মামলা করার কথা বলা। আমি অনেক ছোট ছিলাম, আমার বলছে ঢাকা যাওয়া মূলে বাজার যাওয়া, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার বড় ভাইয়া নাই যে আমার বড় ভাইয়া আমার সাথে যাইবো। আর আমার আম্মুর কেউ নাই, আমরা ভাই বোন ছাড়া আমার আম্মুর কেউ নাই, আর আমরা আম্মু ছাড়া আমরা ভাই বোন তিনজন নাই। আচ্ছা, যাদের উদ্দেশ্যে উদ্ধার হয়েছে আপনারা তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা হচ্ছে ওর মাকে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবো, আপনারা দেখলে বুঝবেন যে যে কথাটা বলছিলেন নিজের মাকে আসলে চেনার উপায় নাই, তার চেহারা বা কোনো কিছু। তো আমরা আরেকটা ঘটনার কথা আপনাদেরকে বলছিলাম, আমরা ওর মাকে নিয়ে আসার আগে আরো একটা, মানে এই ঘটনার একটু এখানে পজ দেই, আরেকটা ভীষণ মর্মান্তিক ঘটনার কথা মানে আমরা আপনাদেরকে বলি। ধরে নেন মেয়েটার নাম রিমা আক্তার, আমরা রিমাকে নিয়ে আসছি আপনাদের কাছে, তার বাড়ি ধরে নেন বরিশাল। এই রিমা বরিশালের রিমা মেয়েটাকে তার এপিবিএন এয়ারপোর্ট আইন পুলিশ যারা আমাদেরকে এরকম অনেক ঘটনা দেয়। এই মেয়েটাকে সৌদি আরব থেকে আমরা যখন পাই, মানে এটা অবর্ণনীয়, তাকে সৌদি আরবে নেওয়ার পর 4 বার তার হাত বদল হয়েছে, এবং তিনি যে সৌদি বাড়িতে ছিলেন সেখানে তিনি একাধিকবার রেপ হন। নিয়োগকর্তার কাছে সে বিচার চাওয়ার পর নিয়োগকর্তা বিচার করার বদলে তাকে আসলে পুলিশের কাছে দিয়ে দেয়। সে ডিপোর্টেশন সেন্টারে থাকা অবস্থায় জানতে পারে যে সে প্রেগনেন্ট। ওই অবস্থায় তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং এপিবিএন মেয়েটাকে আমাদের কাছে দেয়। মেয়েটা 6 মাসের প্রেগনেন্ট। দেখেন, একটা 6 মাসের প্রেগনেন্ট মেয়ে, সে এখন জানে না কোথায় যাবে, তার বাচ্চাটা কি হবে। এবং এই যে আমাদের দূতাবাস তাকে পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা কেন সৌদি পুলিশকে বললো না যে তার ইনভেস্টিগেশন করা, কে তাকে নিপীড়ন করেছে, কে তার বাচ্চা বাবা। কারণ আপনারা জানেন, এরকম ঘটনা দেখেছেন, এয়ারপোর্টে বাচ্চা ফেলে মা চলে গেছে, কারণ বাচ্চাটা আনএক্সপেক্টেড ছিল। এরকম একাধিক বাচ্চাটাকে আমাদের দত্তক দিতে হয়েছে কাউকে, এরকম একাধিক ঘটনা ঘটে। আমরা চাই যে এই যে সৌদি আরব থেকে যখন একটা মেয়ে এরকম নিপীড়নের শিকার হয়ে ফেরে, আমাদের দূতাবাসের বা সরকার তাকে ফিরিয়ে দেওয়ার আগে সৌদি পুলিশকে আইন শৃঙ্খলা জানানো উচিত যে সে কার দ্বারা নির্যাতন হলো, তাকে বিচারের আওতায় আনা। আমি আবারও বলছি, মেয়েটার ছবি আপনারা দেখায়েন না, আপনারা মেয়েটার ঘটনাটা একটু শোনেন,
তারপরে আমরা আমাদের এপিবিএন এর পুলিশ সুপারের কাছ থেকে শুনবো তারা মেয়েটাকে কিভাবে বলে, তারপর আমরা আমাদের ডিআইজি স্যারের কাছ থেকে আসবো। আমরা একটু রিজিয়ার মাকে পরে আনছি, আমরা আপাতত একটু রিমা আক্তার ধরনের মেয়েটার নাম, তার অরিজিনাল নাম না, এটা ছোট্ট নাম ধরনের, আমরা একটু রিমা আক্তারকে ডাকছি। আপনাদের প্রত্যেক সাংবাদিককে রিকোয়েস্ট, আপনারা ক্যামেরা বা এগুলো করার সময় এমনভাবে রাখবেন যেন তার চেহারাটা বোঝা না যায়, কারণ পাচারের শিকার এই ধরনের সাংবাদিকতার মূল কথাই হচ্ছে তার অরিজিনাল নাম, তার চেহারা দেখানো যাবে না। আপনারা তার ঘটনার বর্ণনাটা নেন এবং আমাদের চাওয়া এইরকম নিপীড়ন নিয়ে যেন এই ঘটনাগুলো আর না ঘটে। আমি একটু আমার সহকর্মীদেরকে বলবো আমাদের ছদ্মনামে রিমা আক্তারকে একটু আমাদের সাথে নিয়ে আসতে। রিমা আক্তারকে এসেছেন, একটু আসুক। আমি বলবো যে এই ঘটনাগুলো আসলে মানে খুব মানে গল্প বা মানে রকরকে গল্পের চেয়ে আপনারা আসলে যে নিপীড়নের যে জিনিসগুলো মানে সেই নির্যাতনের ঘটনাগুলো যদি আপনারা তুলে ধরেন, কারণ আমাদের মেয়েরা বিদেশে কাজ করতে যাবে এবং এখানে নাম্বারের বিষয় না, রাষ্ট্র হয়তো বললো 5 লাখ 7 লাখ মেয়ে গেছে, 5, 7, 10 হাজার মেয়ে ফিস। দেখেন সৌদি আরবে যদি একটি মেয়েও ধর্ষণের শিকার হয়, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশের নিপীড়ন। তো আমরা আশা করব যে এই ধরনের ঘটনাগুলো ঘটবে এবং আপনাদের গণমাধ্যমের সূত্রে এই গল্পগুলো আমাদের সরকারি নীতি নির্ধারণকে পৌঁছাবে এবং আমাদের পুলিশের কর্মকর্তারা যারা আছেন তাদেরকে আমরা বলবো তারা যদি একটু উদ্যোগী হয় তাহলে কারা তার নিপীড়নকারী কোথায় হলো আমরা গণমাধ্যম মিলে আমরা এমন ঘটনা চাই যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা তদন্ত করুক কিভাবে তিনি গিয়েছিলেন, কার দ্বারা নির্যাতন হল, সেই ঘটনাগুলো উঠে আসুক। একটা চেয়ার দেন, আপনারা দুই পাশে দাঁড়ান। আপা আপনার নাম বা কোনো কিছু বলতে হবে না, আপনি একটু আপা কি ঘটেছিল সৌদি আরবে যাওয়ার পর, কি হয়েছিল, আপনি যে বিচার চান, কি করতেন, আপনার ঘটনাগুলো একটু আপনি আপনার একটু সবাইকে বলেন। মানে একটু মাইকটা ওইখানে দেন। আমরা কি মাঝখানে বসতে দিব? আচ্ছা ঠিক আছে, এই পাশে নিয়ে আসেন, একটা চেয়ার নিয়ে আসেন। ডাইনে চাপতে হবে। আপনার বসেন, আপনার নাম কোনো কিছু বলতে হবে না, কি ঘটনা সৌদি আরব সেটা বলেন, আপনি কিভাবে বিচারছেন সেটা আপনি বলেন, আপনি বসে বলেন, বসে দোকানে চেয়ারে আমরা সবাই চাই আপনি বিচার পান। আচ্ছা কিন্তু সামনে আপা আমরা সবাই আছি, আপনি বলেন। আপনারা কি একজন মাইকটা ধরেন, আপনার কথা বলেন। জি বলেন। আসলে আমি সৌদি আরবে যাই, আমার পরিবার কেউ নাই, আমার বাবা মা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার নানির কাছে আমি অনেকটা বড় হই। তারপর আমার মা এই জায়গায় বিয়ে করে আমার নানি আমার এতিমখানায় রেখে যায়, পরে এখান থেকে আমার নানিও মারা যায়। আমি অনেক কষ্ট বড় হই। তারপর ওইখান থেকে আমার এক ম্যাডাম আমাকে নিয়ে আসে পর তারপর তার কাছে আমি বড় হই। হওয়ার পর ওইখান থেকে আমি বিয়ে করি। এখানে আমার অনেকটা কষ্ট হয় সংসার জীবনে। এখানে আমি দুটো সন্তান জন্ম দিই, একটা ছেলে আমার হয় কিন্তু মেয়েটা আমার গর্ভ থেকে। ওখান থেকে পরে আমার হঠাৎ করে আমার হাজবেন্ডটা মারা যায়। আমার শ্বশুর বাড়ি কিছুই নেই, জায়গা জমি ঘর বাড়ি কিছুই নেই। আমি ওই সময় গার্মেন্টসে জব করি। তো ওখান থেকে পরে আমার ছেলেটা আমাকে বের করে দেয়। তখন আমার মেয়েটা আমার গর্বে ছিল। এখান থেকে আমি কোথায় যাবো, পরে আমি মেয়েটা গর্বে নিয়ে আমি আমার ম্যাডামের কাছে যাই। এখানে আমার মেয়েটা হয়। মেয়েটা হওয়ার পরে আমি কিছু করতে পারি না, মেয়েটা পারবো না, নিজে কিছু করবো কোনো ই ছিল না আমার।
তো ম্যাডাম আমাকে বলে যে তা তুমি একটা কিছু করো, মেয়েটারে ভালো জায়গায় দেও যাতে মেয়েটা ভালো থাকে। এই কারণে আমি মেয়েটারে পালক দিয়ে দিই। পালক দেওয়ার পরে আমি আমার গার্মেন্টসে চাকরি করি, কিন্তু নিজের জন্য আর বাচ্চার জন্য কিছু করার জন্য। তারপরে ওখান থেকে দেখি গার্মেন্টসের চাকরি বেতন কম, তার ভিতরে আন্দোলন হচ্ছে, গার্মেন্টসে বেতনও কম, হয় না কিছুই। পরে এখন ম্যাডামের কাছে বলি যে ম্যাডাম কি করবো, তখন ম্যাডাম বলে যে যা একবার বাহিরে দেখ যদি কিছু করতে পারাস। তখন তো আমার ছেলেটা আমার শ্বশুর বাড়ি বড় হলো, একদিন হলো আসবে, এই আশা করে আমি বিদেশ যাই এক দালালের মাধ্যমে। দালাল আমাকে যেভাবে বলে আমি তাতে মনে করছিলাম যে না, যে সে আমাকে বললো যে অফিসের ভিসা, ওইখানে মেয়েরা আছে, অনেক বাঙালি আছে, তাদের কাছে থাকবা এবং সকালে যাবো, বিকালে এসে বিকালে নিয়ে আসবো, এরকম কাজ। তো আমি বিশ্বাস করে চলে যাই। পরে এখান থেকে যখন আমরা যাই, মানে এখান থেকে যা বলো ওইখানে যাবো, তা কিচ্ছু পাই না। আমি সেরকম কিছু পাই নাই, না পাওয়াতে আমাদের নিয়ে একটা অফিসে রাখলো, ওইখানে 2-3 দিন রাখা আমাদের আরেকটা অফিসে নিয়ে সৌদিদের কাছে দিয়ে দিল। তখন আমি ওখানে বাঙালি ভাইয়ে বলতে পারি আমার তো এটা বলে নিয়ে আসলো, তাহলে আমাকে আবার দিতেছেন কেন, আমি তো কোনো ভাষাও জানি না। তখন বলতেছে যে তুমি 2-3 দিনের লেগে যাও, ওইখান থেকে তারপর তোমার নিয়ে আসবো। তারপর আমাকে পাঠায় দেয়, আমি তার কথা শুনে চলে যাই। কিন্তু যাওয়ার পর আমাকে আর কেউ খোঁজ খবর নেয় না, দালালও একটা ফোন দেয় না, ওইখানের অফিসে একটা ফোন দিয়ে জিজ্ঞেস না আমি বাচ্চা আছি না আমি মরে গেছি। আমি কোনো ভাষাও জানি না। আমাদের দেশে তো কোনোদিনও খাবারের কষ্ট নেই না, কিন্তু আমি ওই দেশে গিয়ে আমি ডাস্টবিন থেকে খাবার খেয়েছি। আমাকে অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে, তার থেকে বেশি কষ্ট দিয়েছে আমার খাবারে। আমাকে সারাদিনও খাবার দিত না, শুধু একটা রুটি দিত কোনো রকম। সারাদিন রাত কাজ করাইতো, ঘুমাইতেও দিত না। পরে আমি তাদের সাথে মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে কথা বলি, তারা আরবিতে শুনে। পরে এক প্রকার আমাকে অনেক ধমক দেয়, অনেক কিছু বলে, অনেক গালি দেয়। তখন আমাকে বলে যে তারা 10,000 রিয়াল দিয়ে আমাকে নিচ্ছে এবং আমার 3 মাসের বেতনও দিচ্ছে, কিন্তু আমি কিচ্ছু পাইনি। উল্টারও আমার টাকা দিয়ে আমি বিদেশ চলে গেছি, মেডিকেলের টাকাটাও আমি দিছি। পরে তার সাথে এই ব্যাপারে কথা বলি যে আমার যে অফিস থেকে আনছেন ওই অফিসে দিয়ে আসেন। তারা বলতেছে তোর টাকা দিয়ে আনছি, আমরা দিতে পারবো না, আমি কিনবো না, এরকম কথা। তো অনেক নির্যাতন করে। লাস্টে আমি সইতে না পাই আমি ওখান থেকে পালায় যাই। ওইখান থেকে পালায় যেয়ে পরে মদিনায় থাকি কয়দিন। এখানে অনেক কষ্ট করি, মানুষের পাউটাও টিপকারি করি, অনেকে উমরা করে মহিলারা। পরে মহিলারা আমি তো তাদের ভাষা বুঝি না, পরে ওইখানে বাঙালি আপা আছে, তার কাছে বললাম, বলে যে মক্কায় যাও, যাইয়া পুলিশের কাছে ধরা দিলে তোমার দেশে পাঠাই দেবো। তো মদিনার থেকে মক্কা যাবো, টাকা নিই। ওইখানে এক আপার সাথে আমার আর এক আপা চিকিৎসা করাই দেয়। সে আমাকে বলে যে আমি বাসা বাড়ি কাজ করি, তুমি আসো। এই কথা বলে আমাদের নিয়ে যে সেও আমাকে টর্চার করে। ওরা নিচ্ছে তো শর্ট করে দিবে, এটা ইয়ে করে দিবে। সে আমাকে রুমের ভিতরে আটকায় অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে, শেষ করে আমাকে খারাপ কাজে দেয়। ওখানে না পারছি গেলে করতে না পারছি, অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন, অনেক মারধর, অনেক কিছু করছে ওরা।
লাস্টে আমাকে দিয়ে খারাপ কাজ করেছে। করানোর পরে ওখান থেকে আমি কোনো রকম আবার পালাই আমি মক্কায় যাই। যাওয়ার জন্য পুলিশের কাছে ধরাও দিই, পুলিশ আমার ফিঙ্গার রেখে আমাকে ছাইড়া দেয়। পরবর্তীতে কি করবো, আবার এরকম এক জায়গায় আরেকখানে যে আবার ফাঁসছি, সেও আমাকে এভাবে বললা নিছে ভালো কথা কইয়া। আমি জানি বিশ্বাস করি সেই আমাকে এইটাই বিপদে বলে। তার কাছেও গেছি, সেও আমাকে এরকম বললো, অনেক অত্যাচার করলো, অনেক করলো, সেও আমাকে দিয়ে খারাপ কাজ করাইলো। আমি কোনো জায়গায় কোনো টাকাও পাইছি না, শান্তিতে থাকতেও পারছি না, খাইতেও পারছি না। আমি সৌদি আরবে যাইয়া অনেক আশা বইটা আমি গেছিলাম, আমার জীবনটাই বরবাদ করে দিচ্ছে। তারপর ওইখান থেকে আমি অসুস্থ হয়ে যাই। তারপর আমি দিনের বেলা বলি যে আমি একটু অসুস্থ, আমাকে রাতের বেলায় পুলিশে ঢোকানো হয়ে যায় এবং মেয়েছে অনেক কাজে বাজে কথা বলে। তখন তো আমি অনেকটা ভাষা শিখছি, আরবি ভাষা। আমাকে অনেক বাজে ধরনের কথা অনেক ওখানে যাইও তারা অনেক ধরনের কথা বলে, অনেক বাজে ধরনের কথা বলে এবং কি আমাদের টর্চারও করে পুলিশে। করার পরে আমি বলি যে না, আমি এত খারাপ না, আমি আসছিলাম ভালোর জন্য, আমাকে এরকম বানিয়ে দিচ্ছে, আমি এরকম অনেক শিখে হয়েছি, আমাকে এরকম টর্চার করে হচ্ছে। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না করাতে পরে আমাকে বলে যে তোমার নামে মামলা দিয়েছে। আমি তো কিছু করিনি, তাহলে আমার মামলা দেবো কেন? বলে যে তোমার তোমার নামে চোরের মামলা দিয়েছে। আমি বলছি আমি তো কোনো চোরে করি নাই, আমি কিচ্ছু করি নাই, আমার কথা তারা বিশ্বাসই করে না। পরে এক পর্যায়ে আমাকে কারেন্টটা শর্ট দেয়, আমাকে মারে, আমাকে ইঞ্জেকশন দেয়, আমাকে 5টা মাস অনেক অনেক নির্যাতন করছে পুলিশরা এবং এক পর্যায়ে মানসিক হয়ে গেছি। থ্যাংক ইউ। আমাকে নিয়ে যান। আমরা মানে আমি জানি না, আমি এই ধরনের ঘটনাগুলো আপনাদের সামনে আনার কারণ হচ্ছে, দেখেন আপনারা চিন্তা করেন যে বাংলাদেশে একটা মেয়ে যে এতিম, দীর্ঘদিন কাজ করছি বাংলাদেশ পুলিশে, কিন্তু প্রথমবারের মতো দেশের বাইরে নির্যাতিত দুজন মায়ের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, তাদের পরিচয় উদ্ঘাটনে ভূমিকা রাখতে পেরেছি। এজন্য নিজেদেরকে আসলে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। আমরা এই কাজটা নিয়মিত করি, আইডেন্টিফিকেশনের কাজ, ফিঙ্গারপ্রিন্টের কাজ। বিশেষত আমরা এই কাজগুলো করি হচ্ছে আনআইডেন্টিফাইড ডেড বডি শনাক্তকরণে, মার্ডারের ঘটনায়, অপরাধী শনাক্তকরণে আমরা এই সকল কাজগুলো করে থাকি, নিয়মিতই করি। প্রথমবারের মতন আমরা দেশের বাইরে থেকে আসা দুজন নারীকে আমরা শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তরে সহযোগিতা করতে পারলাম এবং এটা সুযোগটা করে দিয়েছে আমাদেরকে ব্র্যাক মাইগ্রেশন। বাংলাদেশ পুলিশের একটা শাখা, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আধুনিক প্রযুক্তি নির্ভর একটা প্রতিষ্ঠান। আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার এনআইডি শনাক্ত করা, তার পরিচয় শনাক্ত করা, বাড়ি ঘর ইত্যাদি অ্যাড্রেস বের করা এবং আমরা তাদের ডিটেলস কারা পাঠিয়েছিল ইত্যাদি অনেক কিছুই আমরা পরবর্তীতে জানতে পারি তদন্তের মাধ্যমে। এবং ব্র্যাক মাইগ্রেশনের সাথে আমার এই কাজটা এটাই প্রথম না। ব্র্যাক মাইগ্রেশনের সাথে আমরা গত বছরে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম। আমাদের আদাবরে
মানব পাচারের একটা মামলা হয়েছিল। সেই ঘটনায় লিবিয়াতে 2 জন আমাদের বাংলাদেশি ভাই তারা জিম্মি হয়েছিল সন্ত্রাসীদের কর্তৃক। তারা মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রসহ এসে তাদের ওয়ার্ক স্টেশন থেকে, তাদের গ্যারেজ থেকে কাজ করতেছিল, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে ইমোতে লাইভে রেখে টর্চার করা হতো। এবং প্রত্যেক 2 জন যে ভিকটিম তাদের প্রত্যেকের কাছে, তাদের পরিবারের কাছে 22 লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ঘটনায় রাজশাহী থেকে আমরা একজনকে এবং বাগেরহাট থেকে একজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। বিশেষ করে এই ঘটনার সাথে বিদেশে লিবিয়াতে যারা জড়িত ছিল সেই চক্রের যারা বাংলাদেশি সহযোগী তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা প্রেশার ক্রিয়েট করে 42 দিনের মাথায়, জিম্মি হওয়ার 42 দিনের মাথায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য করেছিলাম। এবং ওই চক্র 42 দিনের মাথায় লিবিয়ার ত্রিপলির জিনজিয়া নামক একটা হসপিটাল এলাকা, ওইখানে ওদের 2 জনকে ফেলে রেখে গিয়েছিল। এবং ওই সময়টা তারা মুমূর্ষ ছিল, ভয়ঙ্কর টর্চারের মুখোমুখি হয়েছিল। সেই টর্চারের বিবরণ আমরা এটার ব্যাপারে আমরা প্রেস কনফারেন্স করেছি, আপনারা অনেকে জেনে থাকবেন। ওই ছেলেদেরকে মানে 2 হাতে বেঁধে ব্যাপকভাবে বেধড়ক মারা হতো, হাতুড়ি দিয়ে নখ পিটিয়ে নখ উঠানো হতো এবং গার্জিয়ানকে বলা হতো যে যদি টাকা না পাঠাও তাইলে তোমার এই ছেলের লাশও পাবে না। স্ত্রী, সন্তান, বাবা, ভাই এদের অনলাইনে রেখে ইমোতে এই টর্চার করা হতো। এবং আমরা 42 দিনের মাথায় তাদেরকে উদ্ধার করার পরে মুমূর্ষু অবস্থায় বাংলাদেশের আমাদের পররাষ্ট্র দপ্তর যেমন সাপোর্ট দিয়েছে, ব্রাক মাইগ্রেশন আমাদের সাপোর্ট দিয়েছে। ব্রাক মাইগ্রেশন ওই ভিকটিমদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে এবং বিশেষ করে তারা যখন আসবে বাংলাদেশে যে টাকার প্রয়োজন সে সকল ক্ষেত্রে তারা সাপোর্ট দিয়েছিল। আমি ব্রাক মাইগ্রেশনকে এই জন্য ধন্যবাদ জানাই। আমরা বলতে চাই বাংলাদেশ পুলিশ, বিশেষ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অপরাধ দমনে এবং সত্য উদ্ঘাটনে বাংলাদেশের মানুষের এবং জননিরাপত্তায় মানুষের পাশে সার্বক্ষীণ ছিল এবং আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি যে এই যে ঘটনা আমরা শুনলাম, এই ঘটনাগুলোতে যে সকল আইনি সহায়তা দরকার, আমাদের আইনি ফ্রেমের মধ্যে থেকেই আমরা এই সকল ভিকটিম পরিবারদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। এবং ভবিষ্যৎ দিনগুলিতেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা নিশ্চিত যে আপনাদের সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়াতে পারব এবং অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় উপস্থাপনের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বদ্ধপরিকর। আমরা মনে করি বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সকল ঘটনাগুলোতে যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সমন্বয়ের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করবে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই অদূরভয় সেগুলো সমাধান করা হবে। যেহেতু আপনাদের মাধ্যমে তাদের নলেজে যাবে, এখানে তাদের প্রতিনিধি আছে, নিশ্চয়ই সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে আমরা এটা রুখে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, তারা যেন এই নিউজগুলোকে সুন্দর করে উপস্থাপন করে, জাতির কাছে উপস্থাপন করে, যাতে করে এই ধরনের ভিকটিম যারা, বিশেষ করে নারী ভিকটিম বা আমাদের পুরুষ ভিকটিমও যাদের কথা আমি বললাম, এরকম ক্ষেত্রগুলোতে তারা দেশের বাইরে যাওয়ার আগে তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে। তাদের সচেতনতা সৃষ্টির জন্য আপনারা ভূমিকা রাখবেন আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে। এবং আমরা বিশ্বাস করি ব্রাক মাইগ্রেশন তাদের এই মানবিক কাজ, সেই কাজ ভবিষ্যৎ দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমরা মানবিক কারণে, মানুষের প্রয়োজনে এবং এদেশের মানুষের প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব, এই ধরনের ভিকটিম পরিবারদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। একটা কোশ্চেন ছিল, বলেন প্লিজ। ইমিগ্রেশন পুলিশের হাতে তো তাদের ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও সকল কিছু থাকে না, তাও তারা এই ধরনের সহযোগিতা করলো না কেন ইমিগ্রেশন পুলিশ? আসলে বিষয়টা আমি জানি না,
হয়তো তাদের কাছে যাওয়া হয়নি সম্ভবত। আমি জানি না ইমিগ্রেশন নরমালি হচ্ছে ইমিগ্রেশন পুলিশ করে যখন তার হাতে পাসপোর্ট থাকে, ওনার আসলে ট্রাভেল পাস, ওনার কাছে কোনো পাসপোর্ট ছিল না, তখন হচ্ছে এটা একটা ফ্যাক্টর। আউটপাস আউটপাস ছিল, আউটপাসের মাধ্যমে এসেছে। আউটপাস নিয়ে ফেলে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা নাহলে শেষ করি। আমরা রিজিয়া আপাকে একটু তার ফ্যামিলির কাছে নিয়ে আসি। একটু আপনারা আসলে ওনাকে যেটা মনে বললে চিনতে পারছেন না, তার মা চেহারাটা আসলে এতটাই বিধ্বস্ত হয়ে গেছে, সেই কারণে শুনে কোনো কথাও বলতে পারছে না, কোনো শব্দ বলতে পারে না। আমরা আশা করি তার মেয়ে তাকে পেয়েছে এবং তার পরিবারের যত্নে সবার কাছে সুস্থ হয়ে উঠবেন এবং এরকম দুর্দশায় আর কাউ পড়বে না। এরকম এটা হচ্ছে কাঠামো আছে, কতটুকু সাপোর্ট আছে, ওখানে সাইকোলজিস্ট আছে কিনা, ওখানে যাওয়ার মতো পরিবেশ আছে কিনা, ওই জায়গায় কল্যাণ বোর্ডকে শরীফ ভাইকে আপনি বলছেন তার এই কাজ করার জন্য বাজেট আছে কিনা। আপনারা টেকনিক্যাল আসলে এই মানুষগুলোকে প্রশ্ন না করে আপনি প্রশ্ন করে সরকার নীতিনির্ধারণ যে আপনি আপনার এয়ারপোর্টে কেন বাজেট দেন না, আপনারা কেন এখানে আপনার যথেষ্ট বাজেট থাকে না, সে কি তার পকেট থেকে টাকা দিবে, সে পকেটের টাকাতে গাড়ি পৌঁছে দেবে বঙ্গবন্ধু। আর আপনারা যদি প্রশ্ন করেন ব্র্যাকে কেন, সরকার যেটা করতে পারে ওদেরকে বলবে এদের গ্যাপ করে দাও, ব্র্যাক পর্যন্ত না পৌঁছায়, তখন আপনারা তো খবরই পৌঁছাবেন না। আমি আমাদের কোনো আপত্তি নাই, আমাদের করতে আপত্তি, কিন্তু আপনার প্রশ্নটা আমি যদি এইভাবে বলি যে আমরা চাই যে এমন একটা কাঠামো আমাদের বিমানবন্দরে থাকবে যেখানে এরকম কোনো মানুষ ফেরত আসার পর তিনি সুস্থ মানুষের সাথে বাড়ি পৌঁছাবে। অসুস্থ মানুষ হলে যেন আমাদের পুলিশ কি করবে, কল্যাণ বোর্ড কি করবে, ডেস্ক কি করবে, সেই ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভূমিকা কি হবে, তারা যেন পর্যাপ্ত বাজেট হয় সেটা আমাদের চাওয়া, এবং আমাদের এয়ারপোর্ট ডেস্কেরও সেটাই চাওয়া হয়। আমরা আসলে আমাদের মানে আমি চাই না যে ধরেন আমাদের আপনি বোঝেন এয়ারপোর্টের একজন কর্মকর্তা উনি কোন মানুষ, উনি প্রশ্নের আপনি যে কঠিন করলেন, আপনি সেম প্রশ্নটা আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি সরকারি নীতি নির্ধারণ করেন। আমি উত্তর দিচ্ছি এটা, আমিও সেই কাঠামোকে সেজন্য আমরা বলেছি ভাই আপনি 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 সাংবাদিক হিসেবে এই কাঠামোটার অনুসন্ধান আপনি করেন, আমি শুধু আপনার সাথে কোলাবোরেট করে উত্তর দিচ্ছি যে এই যে ব্র্যাক আমাদের নিজের অর্থে এই কাজটা করতে চাচ্ছেন, আমরা বলছি না এই কাজটা করবো না, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা চাই এই কাজটার সাথে রাষ্ট্র যুক্ত হোক, সরকার সমস্ত সংস্থা যুক্ত হোক, একটা এসওপির কাঠামো দাঁড় হোক, যেখানে সরকার ঠিক করবে যে আচ্ছা এই ঘটনাগুলো আছে আমরা পারছি না, এখানে হচ্ছে না এইটুক ব্র্যাকে যান, পুলিশ এই কাজটা করুক, কল্যাণ ডেস্ক এই কাজ, কেন আমাদের ওজানাস কল্যাণ বোর্ড এরকম একটা সেন্টার আপনি করবে না যেখানে নারীদের থাকার জন্য ব্যবস্থা থাকবে, এই মেয়েটাকে আমরা কোথায় পাঠাবো? কারণ আমার সেন্টারে আজকে আমি 15 দিন দেখেছি, কিন্তু তার আমার তো এরকম স্টাফ নাই একেবারে এরকম একটা প্রেগনেন্ট নারীকে আগামী 7-8 মাস দেখার জন্য, সম্ভব না তো আমার এখানে, তাই না? তো এই রাষ্ট্রের তো কাঠামোগুলো করতে হবে। তো আপনাদের কাছে সাংবাদিকের কাছে রিকোয়েস্ট, আপনারা এই ঘটনাগুলো ধরে অনুসন্ধান করেন, প্রশ্ন করেন, মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন মানে আমি উত্তর দিব। আমাদের এখানে উপস্থিত কোনো সরকারি কর্মকর্তা আমরা এই বিব্রতকর পরিস্থিতিতে আমি অন্ততপক্ষে ফেলতে চাই না। কাঠামো নেই বলে আজকে আসে, কাঠামো যদি থাকতো তাহলে তো আপনার এপিবিএনকে রিসিভ করতে হতো না। আপনি বলেন এপিবিএনকে কেন রিসিভ করতে হলো? এই কাজ তো এপিবিএনের না, ওর রুলসের মধ্যে তো এই কাজ নাই, কেন করতে হয়? এফসেকের তো না, কেন করতে হয়? পিবিএর তো এই কাজ হওয়ার কথা ছিল না। আপনার তো ডিজিটাল বলছো তো এয়ারপোর্টে নামলেই আপনার আগেই আমাদের উচিত ছিল এমবাসির তার টিপি দেওয়ার আগে তার ওখান থেকে বের করে নিশ্চিত করা যে তার বাড়ি এখানে, ঠিকানা এই, ওই এজেন্সি পাঠিয়েছিল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা উপস্থিত থাকেন, তাকে রিসিভ করেন, কেন করলো না? সেটা আমাদের পুরো একটা রাষ্ট্রীয় কাঠামোর অভাব। আমরা সেই কাঠামোটার কথা বলছি যে আমাদের একটা এমন কাঠামো করতে হবে যে কাঠামোর মধ্যে আমরা সবাই মিলে কাজ করব। আমাদের দায়িত্ব নিতে আপত্তি নাই, আমরা করবো, কিন্তু আমরা চাই এমন একটা কাঠামো যেখানে আমরা সবাই মিলে করবো। আমরা মনে করি না যে সব কাজ সরকার একা করবে, আমাদের কোনো দায়িত্ব নেই। সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, পুলিশ, গণমাধ্যম, এই রাষ্ট্রের মধ্যে সবার দায়িত্ব আছে। আমরা সবাই মিলে কাজটা করতে চাই, কাউকে এককভাবে আমরা দায়ী করতে চাই না। তো আমি মনে হয় আপনার প্রশ্ন উত্তর দিতে চাই। আমি শরীফ ভাইকে রিকোয়েস্ট করছি, শরীফ ভাই আপনি যদি উপস্থিত